বাবা সরকার দলীয় সংসদ সদস্য আর ছেলের হাতে পুরো এলাকার নিয়ন্ত্রণ। দলীয় রাজনীতি থেকে শুরু করে এলাকার সমস্ত অবৈধ উপার্জনের খাতসমূহের নিয়ন্ত্রকও তিনি। সেই এমপি পুত্রকে আটকের 12 ঘন্টা পর ছেড়েও দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজকে প্রথম আলো নির্বাচিত খবরের এই আয়োজনে কথা হবে সেই এমপি পুত্রকে নিয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আহমদুল হাসান। আহমদুল হাসান, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আহমদুল হাসান, আপনি একটি সরেজমিনে প্রতিবেদন করেছেন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জে ছায়া এমপির দাপট, এবং যাকে নিয়ে এই প্রতিবেদনটি তার কথা ইতিমধ্যে দেশের মানুষ তো জানেই। তো আপনার কাছ থেকে তো আরেকবার জানতে চাই যে আসলে কোন জায়গায় গেলেন, কাকে নিয়ে আসলে প্রতিবেদনটা হলো, এবং সরেজমিনে কি দেখলেন। আচ্ছা, আমরা আসলে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ 3 আসনে আপনার সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁও আসনের এমপি উনি হচ্ছে আজহারুল ইসলাম মান্নান। তো ওনার ছেলে, ওনাকে এবং ওনার ছেলের বিষয়ে আমরা অনুসন্ধানের জন্য আমরা গিয়েছিলাম সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায়। আমরা প্রায় 3 দিনের মতো ওই এলাকায় ছিলাম বা কথা বলেছি বিভিন্ন মানুষজনের সাথে। তো কথা বলে আমরা নানা ধরনের অপকর্মের তথ্য পাই এবং সরেজমিনের সেসব তথ্য পাই এবং আমরা ক্রস চেক দিয়ে অনেক তথ্যই সত্যতাও পাই। তো সেগুলো নিয়ে আমরা প্রতিবেদনটা করেছি। আচ্ছা, তো আসলে সুনির্দিষ্টভাবে আপনারা কি কি ধরনের অভিযোগ পেলেন এমপি পুত্রের বিরুদ্ধে? আচ্ছা, ওইখানে আপনার বেসিক্যালি আমরা যেটা পেয়েছি সরেজমিনে, মানে 5 আগস্টের পরে আপনার এই মানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে ওই এলাকায় মান্নানের ছেলে, এমপি, এখন যে এমপি ওনার ছেলে ওই এলাকায় হলো যে ব্যাপক মাত্রায় চাঁদাবাজি শুরু করে। তো শুধু চাঁদাবাজি না, বিভিন্ন বাসাবাড়িতে লুটপাট, আপনার নানা ধরনের উপকর্ম, বিশেষ করে আপনার ওই এলাকা হচ্ছে বেসিক্যালি শিল্প এলাকা। শিল্প এলাকা। সোনারগাঁ এবং কাঁচপুর এলাকায় হলো যে প্রচুর ইন্ডাস্ট্রি এবং একটা ইকোনমিক জোনও আছে এখানে। তো এই ইন্ডাস্ট্রিগুলো থেকে উনি মানে এমপির ছেলে খায়রুল ইসলাম সজীব, উনি হলো মানে ব্যাপক চাঁদাবাজি শুরু করে, বিভিন্ন 5 আগস্টের পর বিভিন্ন কারখানায় লুটপাটও করে। তো এই চাঁদাবাজির ধারাবাহিকতা এখনো চলছে বিভিন্ন, এবং তার ভয়ে ওই শিল্প প্রতিষ্ঠানগুলো মানে এমন একটা পরিস্থিতি এসেছে তার প্রতি কেউ মানে মুখ খুলতে চায় না। এবং আরও মানে ইন্টারেস্টিং ঘটনা হলো যে এত অভিযোগ থাকার পরেও কোনো শিল্প প্রতিষ্ঠান তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার সাহস পায় নাই। তো এই সব কিছু মিলে আমরা মানে আমাদের মূল ফোকাস ছিল এই প্রতিবেদনের মানে চাঁদাবাজি। তো ওই এলাকায় সবচেয়ে বেশি সে চাঁদাবাজি করছে। চাঁদাবাজির বাইরে সে ওই এলাকার দরপত্র নিয়ন্ত্রণ, আপনার ওই এলাকার রাজনীতি, স্থানীয় বিএনপির যে রাজনীতি, ও তার বাবার আসলে ওইভাবে মানে সে, তার বাবা ওই এলাকা উপজেলার মানে বিএনপি সভাপতি, বাট সে হলেও সব কিছু কন্ট্রোল করে তার বাবার হয়ে। আপনার ওই ইভেন উপজেলা পরিষদের যত ধরনের মানে টেন্ডারবাজি আছে, এবং ইভেন উপজেলা সমন্বয় পরিষদের মানে সমন্বয় সভায় উনি থাকেন এবং উনি বিভিন্ন ধরনের সিদ্ধান্ত দেন। তো তার ভয়ে শুধু মানে আপনার স্থানীয় লোকজন না, প্রশাসনও তটস্থ থাকে আর কি। তার প্রভাব হচ্ছে ওই এলাকায়, এবং বিভিন্ন এলাকায় সে বাহিনী গড়ে তুলে চাঁদাবাজি করে। আপনার বিশেষ করে আপনার নৌ পথে ওখানে আপনি দেখবেন যে মেঘনা নদীতে যে নৌ রোড, ওখানে আপনার বিভিন্ন ধরনের নৌযান চলাচল করে, সেগুলো থেকেও চাঁদাবাজি করে, এবং তার ওই চাঁদাবাজির জন্য তার আলাদা বাহিনীর তথ্য আমরা পেয়েছি। হুম। আচ্ছা, তাহলে এই যে এমপি পুত্রের যে আধিপত্য প্রভাব, তার পেছনে কি শুধুই তার বাবার দাপট নাকি অন্য কিছু আছে? ওখানে আপনার 5 আগস্টের পরে মানে স্থানীয় রাজনীতির যে কন্ট্রোল, হুম। এটা আসলে তার বাবার নিয়ন্ত্রণে চলে যায়, এবং সেই বাবার প্রভাবেই সে মানে বেপরোয়া হয়ে ওঠে। এবং আপনার 5 আগস্টের পরে সবচেয়ে বড় চাঁদাবাজি তারা যেটা করে, মানে আপনার 4 দিন, তো 3 দিন সরকার ছিল না। তো ওই সময় আপনার যে মেঘনা নদীর যে মেঘনা টোল যেটা, মেঘনা সেতু। হ্যাঁ, ওখানে হচ্ছে আগুন দেওয়া হয়েছিল, এবং সেই আগুনের পরে আপনার ওই এলাকায় যত মানে আপনার যে টোল তো নেওয়া বন্ধ ছিল, তো তারা আসলে এই টোলের টাকাটা তারা 4 দিন ধরে সব টাকা মানে উত্তোলন করে। তো ওই 5 আগস্টের পরে এটা দিয়ে তারা শুরু করে, তারপরে তারা স্থানীয় রাজনীতির কন্ট্রোল থেকে শুরু করে সব ধরনের কন্ট্রোল তারা নিজেদের নেয়, এবং তাদের প্রভাব প্রতিপত্তি ব্যাপক মাত্রায় মানে বাড়াতে থাকে। এবং তার বাবা যখন নমিনেশন পায়, নমিনেশন পাওয়ার পরে আপনার বিএনপির দলীয় নমিনেশন পেয়ে সে যখন এমপি হয়, এমপি হওয়ার পরে সে মানে তার মানে বেপরার মাত্রাটা আর অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, আপনার প্রতিবেদনে উঠে এসেছে যে দলের যে কার্যালয়, সে দলীয় কার্যালয়ও দখল করেছে এমপি পুত্র, বিষয়টা কি? আচ্ছা, এটা হলো আপনার গত জানুয়ারিতে মানে আপনার এই কাঁচপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির একটা কার্যালয় উদ্বোধন করা হয়। তো ওইখানে আপনার জেলা বিএনপির আহ্বায়ক এবং 4 জন, যে নারায়ণগঞ্জের 4 জন সংসদ সদস্য, তাদের সবার একটা ছবি টানানো হয়। তো যেহেতু এটা দলীয় কার্যালয়, সব ওই জেলার সব এমপিদের মানে ছবি এবং মানে বিএনপির আহ্বায়কের ছবি ছিল আর কি। তো
এই গত 18 জুন তার লোকজন ওই কার্যালয়ে এসে দখল করে এবং দখলে নেয়, যেটা আসলে জেলা কার্যালয় না, এটা স্থানীয় এমপির কার্যালয়, মানে নারায়ণগঞ্জ 3 আসনের এমপি, যেটা হলো আপনার আজহারুল ইসলাম মান্নান, ওনার কার্যালয় হিসেবে তারা ঘোষণা দিয়ে ওখানে সব মানে অন্যান্য এমপিদের ছবি নামিয়ে ফেলে ওখানে এর বদলে শুধুমাত্র আজহারুল ইসলাম মান্নানের ছবি রাখা হয়। তো এই কাজটা তার লোকজন করে, এবং ওই যে এলাকায় আপনার মানে দলীয় কার্যালয়টা ছিল ওইটা আজহারুল ইসলামের সংসদীয় আসন আর কি, আসনের মধ্যে পড়েছে, তো সেইটার কারণেই তারা ওখানে গিয়ে এটা দখল করেছে আর কি। তো আজহারুল ইসলামের সাথে আমরা আমাদের প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রতিনিধি, উনি কথা বলেছিলেন ওই কার্যালয় দখলের পরে, এবং তখন প্রথমত একটা নিউজও হয়েছিল, উনি নিউজ করেছিলেন। তারপরে প্রধানমন্ত্রীর নির্দেশে আপনার ওইটা আবার দলীয় কার্যালয় হিসেবে, মানে জেলাকার দলীয় কার্যালয় হিসেবে ফিরে দেওয়া হয় বলে আজহারুল ইসলাম নিজে আমাদের প্রতিনিধিকে বলেছেন আর কি। আচ্ছা, তো এই এমপি পুত্রের নামে তো অনেক রকমের অভিযোগ আপনারা পেয়েছেন, সরজমিনে ঘুরে দেখেছেন। তো শিল্প এলাকার কথা বলছিলেন, তো কোনো শিল্পপতিরা বা তাদের বড় কোনো কোম্পানি বা কারখানার পক্ষ থেকে এরকম কোনো অভিযোগ করা হয়েছে কিনা? আমরা সরেজমিন অনুসন্ধানে যখন প্রতিবেদন করতে যাই, তো আমরা ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলার পাশাপাশি ওই এলাকার যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেখানে অন্তত 10 জন শিল্প প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা লোকজন, মানে ব্যক্তিদের সাথে আমরা কথা বলেছি। তো তাদের সাথে কথা বলে আমরা যতটুকু পেয়েছি, তারা মানে তারা আসলে মানে কেউই নাম প্রকাশ করতে চায় নাই। মূলত নাম প্রকাশ করতে চায় না এই কারণে যে এখানে যদি তার নাম প্রকাশ করা হয় সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানে লুটপাট চালানো হতে পারে, ভাঙচুর হতে পারে, তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো আশঙ্কাও তারা করেছে। তো তারা আমাদের যেটা বলছে যে 5 আগস্টের পরে আপনার ওই অঞ্চলে বিভিন্ন কারখানায় তারা লুটপাট করছে প্রথমত। দ্বিতীয়ত ওই এলাকায় মানে একটা পর্যায়ে যে যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন তারা ওই এলাকায় হলো চাঁদাবাজি শুরু করে, এবং বিভিন্ন চাঁদা না দিলে ওই এলাকায় মানে ওই প্রতিষ্ঠানগুলোর ট্রাক বা মানে আপনার মালামাল জব্দ এগুলো হলে তারা মানে অন্যান্য কার্যক্রম ব্যাঘাত ঘটাতো। তো তারা আসলে চাঁদা দিতে বাধ্য হতো। আপনার একটা শিল্প প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক আমাদের বলেছেন যে ওনারা মানে ওনাদের প্রতিষ্ঠানে যে চাঁদা চেয়েছে এবং ওনার প্রথমে চাঁদা দিতে অস্বীকৃতি জানায়, তো তারা নানা ধরনের প্রতিবন্ধক করে এবং তাদের কার্যক্রম বন্ধ করার মতো উপক্রম হয়, তখন 30 লাখ টাকায় তারা সেটেল করে। বাট তারা নাম প্রকাশ করতে চায় না। আর আরেকটা জিনিস আপনি মানে খেয়াল করবেন যে এমপি পুত্রকে যখন আটক করা হয়, আটক করার পরে আবার তারা ছেড়ে দেওয়া হয়। আমি আপনাকে এই প্রশ্নটা ঠিক করতাম যে সরকার, পুলিশের পক্ষ থেকে বলা ছিল সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা মোতাবেক তাকে আটক করা হয়েছে, কিন্তু 12 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, হ্যাঁ, বিষয়টা কি? এইটা আসলে মানে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটা শিল্প প্রতিষ্ঠানের মানে তার 5 আগস্টের পর থেকে বিভিন্ন ধরনের চাঁদাবাজি করছিল। তো ওই প্রতিষ্ঠান অতিষ্ঠ হয়ে আপনার সরকার উচ্চ পর্যায়কে বিষয়টা জানাইছিল, তো উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে আটক করা হয় এবং পুলিশ আটক করে। তো তারপর আবার ছেড়ে দেওয়া হয়। তো এটার বিষয়ে আমরা আসলে পুলিশের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা তো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছিলেন এবং দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, মানে সংগঠন থেকে বহিষ্কার করেছে, যুবদল করতে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্ভবত। তো ওনাকে দল থেকে বহিষ্কার করে, সেখানেও বলেছে সুনির্দিষ্ট। তো আপনারা তাকে এত সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করলেন, তারপর তাকে ছেড়ে দিলেন কেন? তো নারায়ণগঞ্জের একজন এডিশনাল এসপি আমাদের বলেছেন যে আসলে মানে আমরা অভিযোগগুলো সুনির্দিষ্ট, বাট কেউ তার বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ দেয় নাই প্রথমত, আর দ্বিতীয়ত যে অভিযোগের আসলে কেউ বলতে মানে কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিতে চায় না। তো এই আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিতে না পারার কারণে তারা আসলে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে না, এটা আমাদেরকে যতটুকু জানাইল। আচ্ছা, আপনার তো প্রতিবেদন অনেক কিছু খুঁজে পেলেন, তো এই বিষয়ে কি তাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন কিনা? এমপি পুত্র সজীব বা এমপি আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিনা? আচ্ছা, আমরা গত সোমবার থেকে সরেজমিন অনুসন্ধান শুরু করি এবং সোমবার থেকে আমরা এমপি পুত্র, এমপি আজহারুল ইসলাম মান্নান এবং তার ছেলে খায়রুল ইসলাম সজীব দুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তো খায়রুল ইসলাম সজীবের মুঠোফোন নাম্বার ওই দিন থেকে আমরা বন্ধ পাই, এটা হচ্ছে প্রথম কথা। তো তার হোয়াটসঅ্যাপেও আমরা যোগাযোগের চেষ্টা করি। তো এক পর্যায়ে হোয়াটসঅ্যাপে আমরা আমাদের কিছু বার্তাও পাঠাইছি তাদের সাথে যোগাযোগ করি। বার্তা দেখেছি পৌঁছেছে, বাট কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি তার ছেলের সাথে। আর মান্নান সাহেবের সাথে আমরা 3 দিন ধরে চেষ্টা করছি, ওনার ফোন খোলা ছিল, মেসেজ পাঠিয়েছি, আপনার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছি, সেটা উনি দেখেছেন। গতকাল একবার ফোন ধরেছেন, তার ফোন রিসিভ করেছেন। তো ফোন রিসিভ করার পর একজন বলেছেন যে যিনি কথা বলছেন উনি এমপি সাহেব না, এমপি সাহেব ব্যস্ত আছে, তো উনি সন্ধ্যার পরে ফ্রি হবে। তো আমরা সন্ধ্যার পরে প্রায় 3-4 ঘন্টা ধরে চেষ্টা করেছি, কিন্তু উনি আর ফোন পিক করেনি। তো আমরা নানাভাবে চেষ্টা করার পর আসলে তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হই। আহমদুল হাসান, আজকে আমরা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম নারায়ণগঞ্জ 3 আসনের এমপি পুত্র এবং তার এলাকায় তার দাপট এবং অবৈধ উপার্জনের খাতসমূহের নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে।
আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।